আমেরিকা একটা বিরাট অর্থনীতি, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অর্থনীতি। এখন বলে এখানে 44 বিলিয়ন ডলার হয়তো তাদের কিছু না। তারা কি বলে আপনার ইউক্রেনকে 65 বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে, ঠিক আছে। সুতরাং তার কাছে 44 বিলিয়ন ডলার মনে হতে পারে যে কিছু না, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির কাছে কিন্তু এই 44 বিলিয়ন ডলার অনেক কিছু। যখন ইউনিভার্সিটিগুলো বা ছোট ছোট শিক্ষা, অনেক আমেরিকা অনেক ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা এই বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করে এবং ভর্তির বিনিময়ে হয়তো তাদের ভিসাটা এক্সটেনশন হয়, এইভাবে তারা আমেরিকাতে থাকে। ফলে ওই ছোট ছোট ইনস্টিটিউশনগুলোও কিন্তু কোনো না কোনোভাবে ইনকাম করে এদের পয়সাতেই। ফলে ক্ষতিগ্রস্ত, আমি যে ক্ষতিগ্রস্তের একটা যে হিসাব দিই আপনি এই ইয়েতে সবচেয়ে মানে যারা লাভবান হয়, আমি যদি 5টা স্টেটের কথা, এই যে বিদেশি শিক্ষার্থীদের কারণে যারা লাভবান হয় তার মধ্যে 1 নম্বরে আছে ক্যালিফোর্নিয়া, তারপরে আছে নিউ ইয়র্ক, তারপরে টেক্সাস, তারপরে ম্যাসাচুসেটস, তারপরে আপনার ইলিনয়েস। এরকম 5টা স্টেট কিন্তু তার সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর এই ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টা কিন্তু মানে আপনার এরকম সরল রৈখিক না যে এই স্টুডেন্ট গেল না আর কিছু পয়সা দিল না আর সেইটুকুই শুধু ক্ষতি হলো। ক্ষতিটা কিন্তু এই আমেরিকায় যে স্টুডেন্টরা যায় বা আমেরিকায় যে অভিবাসীরা যায়, যারাই যান না কেন, তাদের ক্ষতির কিন্তু বহুপাক্ষিক। আমি যদি বলি যে ইউনিভার্সিটিগুলো যদি আয় কমে যায় তাহলে ইউনিভার্সিটিগুলো কি করবে? ইউনিভার্সিটিগুলো ফার্স্ট স্টেপ হবে হচ্ছে যে তার যে লোক আছে লোক ছাঁটাই করা, যেটা মানে এই মুক্তবাজার অর্থনীতি বলি বা কি বলবো এই মানে পুঁজিবাদী সমাজের যে মূল্যে যখনই তোমার খরচ বা আয় কমছে বা খরচ বাড়ছে সঙ্গে সঙ্গে লোক ছাঁটাই করো। দ্বিতীয় হচ্ছে যে এর কারণে আপনার যদি আমেরিকার বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষা প্রতিষ্ঠান তো পড়বে করলে, দ্বিতীয় হচ্ছে যে আমেরিকার যে দেশের থেকে যারা পড়ে মানে আমেরিকার নাগরিক যারা যে দেশের শিক্ষার্থীরা, তাদের জন্য কিন্তু টিউশন ফিটা বাড়বে, তাদের জন্য কিন্তু স্কলারশিপের পরিমাণ কমে যাবে। এইসব পয়সাগুলো আসেই কিন্তু এই বিদেশি শিক্ষার্থীরা লাখ লাখ ডলার তাদের পেমেন্ট করে বলে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বলেই কিন্তু আমেরিকান শিক্ষার্থীদের জন্য কিন্তু ইউনিভার্সিটিগুলো আপনার পয়সা দিতে পারে, কম পয়সা দিতে পারে, সরকারও হয়তো কিছু পয়সা দেয়। তো পাশাপাশি হচ্ছে বিদেশি শিক্ষার্থীদের জন্য যে স্কলারশিপ গ্র্যান্ট আছে সেগুলো বন্ধ হয়ে যাবে আপনার যদি এইভাবে চলতে থাকে। তারপর হচ্ছে যে অনেক বিশেষ বিশেষ কাজের উপর গবেষণা কিন্তু ইউনিভার্সিটিগুলো করে, সেই গবেষণাগুলো কিন্তু আর হবে না। ফলে আয় যখন কমবে, এক জায়গায় হাত পড়লে তখন কিন্তু আপনি কি করবেন, আপনি আপনার সংসারে যখনই আয় কমে যায় তখন আপনি প্রথমে চিন্তা করেন যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আস্তে আস্তে, মানে অপ্রয়োজনীয় মানে যেগুলো কম প্রয়োজন সেইগুলো আস্তে আস্তে ছেটে ফেলার মতো। তো আমেরিকার সবচেয়ে বড় যেটা ক্ষতি হবে যে আমেরিকার ইউনিভার্সিটিগুলো দীর্ঘদিন ধরে যখন থেকে ইউরোপের বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপ থেকে মুখ সরিয়ে যখন শিক্ষার্থীরা এবং বিশেষত শিক্ষার্থীরা যখন আমেরিকা মুখ হয়েছে, তখন কিন্তু একটা আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে একটা মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, যেখানে একটা বহু সংস্কৃতি, পৃথিবীর বিভিন্ন দেশের সারা বিশ্ব থেকে লোক যাচ্ছে। আপনি আমেরিকায় গেলে নিউ ইয়র্কে পা দিলে বুঝতে পারবেন যে সেখানে সাদা, কালো, আফ্রিকান, চাইনিজ, ভারতীয়, বাংলাদেশি সব শ্রেণী পেশার লোক কিন্তু সেখানে আছেন। ফলে এই যে একটা মাল্টিকালচারাল সোসাইটি বা মাল্টিকালচারাল মানে এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল, সেই এনভায়রনমেন্টটার কিন্তু ব্যাপক ক্ষতি হবে এবং এই ক্ষতি কিন্তু কোনো আর্থিক ক্ষতি দিয়ে পোষানো যাবে না। যদি আরও বলি যে আমেরিকায় সবচেয়ে বড় যে ক্ষতি সেটা হচ্ছে যে এই যেটা আমাদের দেশ থেকে বারবার অভিযোগ করা হয়, ব্রেন ড্রেন। মানে কি, কারা আমেরিকায় যায়? একটা বড় অংশ যায় যারা কিন্তু মেধাবী, আমাদের মেধাবী শিক্ষার্থীরা। যদি দেখেন যে আমাদের মতো এইসব তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত আমেরিকায় যাচ্ছে এবং সেখানে থেকে আরও উচ্চতর ডিগ্রি নিয়ে আমেরিকার কর্মক্ষেত্রে যুক্ত হচ্ছে, আমেরিকার গবেষণার যুক্ত হচ্ছে এবং সেই তার সুফল কিন্তু আমেরিকানরা ভোগ করছে। আমার এখানে যে মেধাবী শিক্ষার্থী, তার সুফল কিন্তু বাংলাদেশ ভোগ করছে না, তার সুফলটা ভোগ করছে কিন্তু আমেরিকা। ফলে এই জায়গা থেকে যদি আমেরিকা তার বিদেশি শিক্ষার্থীদের যাওয়া কমিয়ে দেয়, তাহলে অবশ্যই আমেরিকান সোসাইটি বা দেশ হিসাবে আমেরিকাও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমনটি সেলিম ভাই আপনি বলছিলেন যে আর্থিক ক্ষতির পাশাপাশি যে পরিবেশগত ক্ষতির কথাও আপনি বললেন, তো এত কিছু জানার পরও ডোনাল্ড ট্রাম্প কেন এই সিদ্ধান্তেই যেতে চাইছেন?
দেন ডোনাল্ড ট্রাম্পের থিওরি কি? ডোনাল্ড ট্রাম্পের থিওরি হচ্ছে যে মেক আমেরিকা গ্রেট, মানে আমি আমেরিকা ছাড়া কিছু বুঝি না। তিনি বা তার দেশ যে দীর্ঘদিন ধরে প্রায় 90 দশকের পর থেকে যে মুক্তবাজার অর্থনীতি চর্চা করে আসছেন, যে আসো সবাইকে সারা দুনিয়ার অর্থনীতি এক সূত্রে গাঁথা, নানা রকম থিওরি কোপচে তারা বোঝানোর চেষ্টা করেছেন যে এইভাবে চললে আমরা সব দুনিয়ার সবাই তো ভাই ভাই, কিন্তু আসলে পুঁজির যে ধর্ম, সেই পুঁজির ধর্মে তারা সারা দুনিয়াকে বেঁধে সেইভাবে এক ধরনের শোষণের ব্যবস্থা চালু করতে চেয়েছিলেন। কিন্তু যখন দেখছেন যে আমেরিকানরা এখন অন্যদের কাছে হেরে যাচ্ছে, বিশেষত চাইনিজদের কাছে, চীনাদের কাছে হেরে যাচ্ছে, চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে হেরে যাচ্ছে, আপনি দেখেন শুধু একটা ঘটনা যদি কথা চিন্তা করি, সেটা হচ্ছে ডিপসিক, একটা এআই টুল। ডিপসিক যেদিনই চাইনিজরা বাজারে ছাড়লো, যেটা তৈরি করতে মাত্র $60 মিলিয়ন খরচ হয়েছে, আর বিলিয়ন ডলার তো দিয়ে খরচ করে তৈরি করা আপনার চ্যাট জিপিটি সহ জেমিনাই আরও অন্যান্য যে এআই টুলগুলো আছে, সেই সব জিনিস মিলে একদিনেই আপনার মার্কিন শেয়ার বাজারে $1 ট্রিলিয়ন উপরে পুরো হাওয়া হয়ে গেল। তার মানে তারা কত একটা ফাঁপা অবস্থার মধ্যে, এই ভয়টা কিন্তু ট্রাম্প পাচ্ছেন। ট্রাম্প আসলে নিজের দেশকে ভালোবাসেন, তিনি মনে করেন যে তার এই ভালোবাসার জন্য তিনি যা খুশি তাই করতে পারেন। এখন পরবর্তীতে কি হবে না হবে সেইটার চিন্তা তিনি খুব একটা করেন, এটা ঠিক আমি বিশ্বাস করি না। আর এই বয়স্ক মানুষগুলো তা শুধুমাত্র তার মেয়াদকাল পর্যন্ত ভাবেন। আমার ধারণা যে এরা আরও 50 বছর পরের বিষয় দেখতে পাচ্ছেন বলে আমি বিশ্বাস করি না। যে এই স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদের বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা কিন্তু বাইডেনও শুরু করেছিলেন। আচ্ছা, ঠিক আছে, বিশেষত ইসরায়েলের বিপক্ষে দাঁড়ানোর কারণে। ফলে ট্রাম্পও সেই যাত্রাটাকে আরও দ্রুততর এবং আরও কঠোর করছেন, এইটুকুই হচ্ছে পার্থক্য। আসলে আমেরিকার নীতিতে খুব বেশি পার্থক্য এসেছে এটা বলা যাবে না।